আবর্জনা থেকে তোলা ওই পাটটার আওয়াজ গুনগুন করছিল। তার মনে হচ্ছিল যে সে কিছু একটা বুঝতে পারছে, এমন কিছু যা হয়তো ভেতরে বসে থাকা বড় বড় ডিগ্রিধারী লোকেরা দেখতে পারছিল না। সেদিন প্রথমবার ভাঙারি টোকানো একটা ১৫ বছরের ছেলের মনে এই খেয়াল এলো যে হয়তো সে এই ইঞ্জিনটা ঠিক করতে পারে। এখান থেকেই শুরু হতে চলেছিল এমন এক গল্প যা অহংকার, অভিজ্ঞতা এবং আসল প্রতিভার মাঝের দেওয়াল ভাঙতে চলেছিল। পরের দিন সকালে প্ল্যান্টে আগের চেয়ে বেশি উত্তেজনা ছিল। আজ কোম্পানির বোর্ড মেম্বাররা আসতে চলেছিলেন, সেই লোকেরা যাদের একটা সইয়ে ফান্ডিং আটকে যেতে পারত বা বেড়ে যেতে পারত। ৩০০ কোটি টাকার এই ইঞ্জিনটা শুধু একটা মেশিন ছিল না, এটা কোম্পানির সুনাম, ভবিষ্যৎ এবং হাজার হাজার কর্মচারীর চাকরির সাথে জড়িত ছিল। প্ল্যান্টের ভেতরে বড় স্ক্রিন লাগানো ছিল, তাতে ইঞ্জিনের লাইভ ডেটা দেখা যাচ্ছিল, তাপমাত্রা, ভাইব্রেশন, লোড, রেসপন্স। প্রতিবার সব কিছু স্বাভাবিকভাবে শুরু হতো, তারপর হঠাৎ গ্রাফ বিগড়ে যেত আর ইঞ্জিন বন্ধ হয়ে যেত। ফারজানা আহমদ হাতে ট্যাবলেট নিয়ে দ্রুত পায়ে হাঁটছিলেন, তার গলার আওয়াজ পুরো হলে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি কোনো অজুহাত শুনতে চাই না, আজ হয় সমাধান বেরোবে, নয়তো ওপরে জবাব দিতে হবে। ইঞ্জিনিয়ারদের চোখে ক্লান্তি ছিল, অনেকে একটানা ৩ রাত ঘুমোয়নি। কেউ একজন বলল, ম্যাম, হয়তো আমাদের পুরো ইঞ্জিন নতুন করে ডিজাইন করতে হবে। ফারজানা ঝট করে খুললেন, পাগল হয়ে গেছো? তাতে আরও ৬ মাস যাবে, ততদিনে কোম্পানি ডুবে যাবে। সেই সময়ে বাইরে প্ল্যান্টের পেছনে আমান তার রোজকার কাজ করছিল, কিন্তু আজ তার মন ভাঙাড়িতে লাগছিল না। তার নজর বারবার ওই বড় হলঘরের দিকে যাচ্ছিল যেখানে ইঞ্জিন রাখা ছিল। ভেতর থেকে আসা ভারী আওয়াজ, তারপর হঠাৎ নিস্তব্ধতা। আমানের মাথায় কালকের মেটাল পার্টটা ঘুরছিল। সে রাতে ওটা ধুয়ে পরিষ্কার করেছিল এবং বারবার টোকা মেরে তার আওয়াজ শুনেছিল। তার পুরো বিশ্বাস হয়ে গিয়েছিল যে সমস্যা শুধু ভাঙাচোরার নয়, বরং কম্পনের তালমিলের ছিল। দুপুরের দিকে একটা ট্রলিতে আরও কিছু নষ্ট পার্টস বাইরে আনা হলো। আমান সুযোগ বুঝে সেগুলোর মধ্যে থেকে একটা ছোট গোল টুকরো তুলে নিল। তখনই পেছন থেকে গার্ডের আওয়াজ এলো, এই কি করছিস? আমান ভয় পেয়ে গেল, কিন্তু বলল, স্যার, শুধু দেখছিলাম। গার্ড কড়া নজরে তাকালো আর তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল, ভাগ এখান থেকে, মাথা খারাপ করে রেখেছে। আমান কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখ নিচে ছিল, কিন্তু ভেতরে কিছু একটা ফুটছিল। তার মনে হচ্ছিল যে সে সত্যিই কিছু জানে, কিন্তু সে কে ছিল? একটা ভাঙারি টোকাই। তার কথা কে শুনবে? ভেতরে ফারজানা আহমেদকে রিপোর্ট দেওয়া হচ্ছিল যে আজও ইঞ্জিন ফেল করেছে। বোর্ড মেম্বাররা সন্ধ্যায় আসতে চলেছিলেন। যদি তাদের সামনেও ইঞ্জিন না চলে, তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেই সন্ধ্যায় আমান আবার প্ল্যান্টের গেটের কাছে দাঁড়িয়েছিল। সে দেখল যে কিছু সিনিয়র ইঞ্জিনিয়ার বাইরে এসে কথা বলছেন। সমস্যা বুঝেই আসছে না, ডেটা সব ঠিক দেখাচ্ছে, তবুও ইঞ্জিন নিজেকে বন্ধ করে নিচ্ছে। এটা শুনতে তার মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে গেল, কারণ ইঞ্জিন ভয় পাচ্ছে। সবাই চমকে তার দিকে তাকালো। কি বাজে বকছিস? একজন ইঞ্জিনিয়ার বলল। আমানের গলা কাঁপছিল, কিন্তু শব্দ পরিষ্কার ছিল। ও নিজেরই কম্পনের সাথে লড়ছে, যেন দুটো হৃৎপিণ্ড আলাদা আলাদা স্পন্দিত হচ্ছে। ইঞ্জিনিয়াররা হেসে ফেলল। আরে ভাই, এ তো দেখছি কবি বেরোলো। ফারজানা আহমেদও সেখানে চলে এলেন। তিনি আমানকে আপাদমস্তক দেখলেন। তুমি আবার এখানে কি করছো? কতবার বলেছি দূরে থাকবে? আমান চুপ থাকল, কিন্তু তার চোখে মুখে ভয়ের চেয়ে জেদ বেশি ছিল। ফারজানা তাকে তাচ্ছিল্যের নজরে দেখলেন এবং বললেন, মনে রেখো, নিজের সীমার মধ্যে থাকো। আমান ধীরে ধীরে পিছিয়ে গেল, কিন্তু তার মনে একটা কথা পরিষ্কার ছিল, যদি অন্য কোনো সুযোগ আসে তবে সে চুপ থাকবে না, কারণ কখনো কখনো সবচেয়ে বড় সত্য সবচেয়ে নোংরা জায়গা থেকে উঠে আসে। সন্ধ্যা নেমে গিয়েছিল। প্ল্যান্টের ভেতরে সাদা আলো জ্বলে উঠেছিল, আর বাইরে আকাশে হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বোর্ড মেম্বারদের আসার আগে শেষ টেস্টের প্রস্তুতি চলছিল। প্রত্যেকের চোখে মুখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। ইঞ্জিনিয়াররা নিজেদের ল্যাপটপে ডুবেছিল, যেন স্ক্রিনের ভেতরেই কোনো অলৌকিক কিছু লুকিয়ে আছে। আমান গেটের কাছে দাঁড়িয়েছিল। বৃষ্টির ফোঁটা তার জামা কাপড়কে আরও ভারী করে দিচ্ছিল, কিন্তু তার মনোযোগ ভেতরে চলা হইচইয়ের ওপর ছিল। তার মনে হচ্ছিল যেন প্রতিটি ব্যর্থ টেস্ট তার বুকে আঘাত করছে। সে জানত, যদি আজ ইঞ্জিন না চলে তবে অনেক কিছু ভেঙে যাবে। হঠাৎ ভেতর থেকে আওয়াজ এলো, ইঞ্জিন স্টার্ট করো। ভারী মেশিনের গর্জন পুরো প্ল্যান্টে ছড়িয়ে পড়ল। আমানের চোখ বন্ধ হয়ে গেল। সে শুধু শুনছিল। ৩ মিনিট, ৫ মিনিট, তারপর সেই অদ্ভুত খড়খড় আওয়াজ। আমানের বুক থক করে উঠল, আর পরের মুহূর্তেই ইঞ্জিন বন্ধ। ভেতরে হুলস্থুল পড়ে গেল। ফারজানা আহমেদের ধৈর্য ভেঙে গিয়েছিল। ব্যাস, অনেক হয়েছে, এই প্রজেক্ট আমাদের ক্ষমতার বাইরে, অথবা টিমের। এই বিশৃঙ্খলার মধ্যেই আমান এক পা এগিয়ে গেল। তার গলা শুকিয়ে আসছিল, হাত কাঁপছিল, কিন্তু এখন যদি না বলে তবে হয়তো আর কখনোই নয়। সে উঁচু গলায় বলল, ম্যাডাম, একটা কথা বলি। পুরো হল হঠাৎ শান্ত হয়ে গেল। শত শত চোখ তার দিকে ঘুরে গেল।
ফারজানা যেন কোনো নোংরা জিনিস দেখে ফেলেছেন। তুমি এখানে কিভাবে ঢুকলে? আমান সাহস সঞ্চার করল। ম্যাডাম, ইঞ্জিনের গলমাল সফটওয়্যারের নয়। এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর অট্টহাসি। কেউ একজন বলল, বাহ, এখন ভাঙাড়ি টোকাইরাও এক্সপার্ট হয়ে গেছে। কেউ একজন হাততালি গিয়ে দিল। ফারজানা ব্যঙ্গ করে বললেন, তো বলো মহান ইঞ্জিনিয়ার, সমস্যাটা কি? আমানের চোখ ঝুঁকল, তারপর ওপরে উঠল। ইঞ্জিনের হারমোনিক ফ্রিকোয়েন্সি ভুল সেট হচ্ছে। সেন্সার ঠিক আছে, কিন্তু কম্পনের তালমিল বসছে না। হাসি আরও জোরালো হলো। ফারজানার মুখ শক্ত হয়ে গেল। তুমি জানো এই ইঞ্জিন কত টাকার? 300 কোটি টাকা। এটা কোনো ভাঙাচোরা মাল নয় যা তুমি টোকা মেরে ঠিক করে দেবে। আমানের কান গরম হয়ে গেল। তার মনে হলো সবাই তার বাবা, তার দারিদ্র্য, তার জামাকাপড় নিয়ে হাসছে, কিন্তু সে নিজেকে সামলে নিল। ম্যাডাম, আমাকে শুধু 5 মিনিট দিন, আমি ইঞ্জিনটাকে শুনতে চাই। এবার ফারজানা চিৎকার করলেন, সিকিউরিটি, একে এক্ষুনি বাইরে বের করো। দুজন গার্ড এগিয়ে এলো। আমান পেছাতে লাগলো। তখনই এক সিনিয়র ইঞ্জিনিয়ার, যে এতক্ষণ চুপ ছিল, বলল, ম্যাডাম, একটা প্রশ্ন। আমরা এমনিতে কোনো সমাধান পাইনি, যদি এই বাচ্চাটা ভুল হয় তাতেও কি বা ক্ষতি হবে? হলে গুঞ্জন শুরু হলো। ফারজানা সবাইকে দেখলেন, তারপর আমানের দিকে তাকালেন। তার চোখে ভয় ছিল, কিন্তু তার চেয়ে বেশি অন্য কিছু, আত্মবিশ্বাস। তিনি ঠান্ডা গলায় বললেন, ঠিক আছে, কিন্তু মনে রেখো, যদি তুমি সময় নষ্ট করো তবে এর দাম চুকাতে হবে। আমান প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে সুযোগ পেয়ে গিয়েছিল। এখন প্রশ্ন এটা ছিল না যে লোকে তার ওপর হাসবে কিনা, প্রশ্ন এটা ছিল যে সে কি সত্যিই ইঞ্জিনের আওয়াজ বুঝতে পারছিল। পরের মুহূর্তটা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছিল। পুরো হল যেন থমকে গিয়েছিল। গার্ডরা সরে গিয়েছিল, ইঞ্জিনিয়াররা নিজের জায়গায় দাঁড়িয়েছিল, আর ফারজানা আহমেদ হাত ভাঁজ করে সামনে দাঁড়িয়েছিলেন। তার চোখে পরিষ্কার লেখা ছিল, এই বাচ্চাটার সময় নষ্ট করছে। আমান ধীরে ধীরে ইঞ্জিনের দিকে এগোলো। তার জামাকাপড় ভেজা ছিল, চুল কপালের সাথে লেপ্টে ছিল। এত বড় চকচকে ইঞ্জিনের সামনে তাকে খুব ছোট লাগছিল, কিন্তু তার পা টলল না। ইঞ্জিন স্টার্ট করুন, আমান নিচু কিন্তু পরিষ্কার গলায় বলল। একজন ইঞ্জিনিয়ার ইতস্তত করে বোতাম টিপল। ইঞ্জিন চালু হলো। ভারী আওয়াজ গমগম করে উঠল। হলে কম্পন অনুভূত হলো। আমান চোখ বন্ধ করে নিল। সে কোনো স্ক্রিন দেখল না, কোনো ডেটা পড়ল না। তার পুরো মনোযোগ শুধু আওয়াজের ওপর ছিল। থক থক থক, তারপর হালকা একটু বড়বড়। আমানের ভুরু কুঁচকে গেল। সে তার হাত ধীরে ধীরে ইঞ্জিনের বাইরের বডিতে রাখল। গরম ধাতুর তাপ তার হাতের তালুতে নেমে এলো। তার মাথায় যেন বহু বছর পুরনো স্মৃতি ঘুরে গেল। বাবার ওয়ার্কশপ, জং ধরা মেশিন, আর সেই একই আওয়াজ। স্পিড ধীরে ধীরে বাড়ান, আমান বলল। ইঞ্জিনিয়ার সেটাই করল। 2000 আরপিএম, 2500 আরপিএম। হঠাৎ আমান বলল, এখানেই গোলমাল আছে। সবাই চমকে গেল। 2800 আরপিএমের আশেপাশে ইঞ্জিন নিজের সাথে লড়তে শুরু করে, যেন দুটো আলাদা আলাদা তালে ঢোল বাজছে। ফারজানা ব্যঙ্গ করে বললেন, তুমি কবিতা শোনাতে এসেছ না সমস্যা বলতে? আমান চোখ খুলে তার দিকে তাকালো। প্রথমবার তার গলায় জোর ছিল। ম্যাডাম, ইঞ্জিনের গঠন আর তার কন্ট্রোল সিস্টেম একে অপরের প্রত্যাশার সাথে মিলছে না। হলে নিস্তব্ধতা নেমে গেল। এক সিনিয়র ইঞ্জিনিয়ার এগিয়ে এসে জিজ্ঞেস করল, তুমি বলতে কি চাও? আমান মাটিতে পড়ে থাকা একটা ছোট্ট মেটাল পার্টের দিকে ইশারা করল। এই ইঞ্জিন খুব কড়া হারমোনিকের উপর তৈরি, কিন্তু এর কন্ট্রোল সিস্টেম একটু নমনীয় প্রতিক্রিয়া ধরে এগোচ্ছে, যেমন কারো দ্রুত স্পন্দন চাই আর কারো ধীর। কেউ একজন ফিসফিস করে বলল, এ তো হারমোনিক মিসম্যাচ। ফারজানার চোখ কুঁচকে গেল। যদি এতই সহজ ছিল, তবে আমাদের ইঞ্জিনিয়াররা কেন ধরতে পারেনি? আমান মাথা নিচু করে নিল, কারণ ওরা ডেটা দেখছিল, আওয়াজ শুনছিল না। কিছু লোক হাসতে চাইছিল, কিন্তু হাসি বেরুল না। আমান ইঞ্জিনের কাছে ঝুঁকল। সে এক জায়গায় আঙুল দিয়ে হালকা টোকা দিল। ইঞ্জিন ঠিক আছে, সে বলল, শুধু এটাকে নিজের কম্পন থেকে বাঁচানোর দরকার। এখন প্রশ্ন উঠে গিয়েছিল, যদি এই ছেলেটা ঠিক হয় তবে পরের পদক্ষেপ কি হবে, আর যদি ভুল হয় তবে সবার সামনে তার অপমান নিশ্চিত ছিল। হলে সবার নিঃশ্বাস আটকে ছিল। এখন সিদ্ধান্ত শুধু মেশিনের নয়, বিশ্বাসের ছিল। হলে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। প্রত্যেকের নজর কখনো আমানের উপর যাচ্ছিল, কখনো ওই ভারী ইঞ্জিনের উপর। কেউ বুঝতে পারছিল না যে 15 বছরের একটা ভাঙাড়ি টোকানো ছেলে ওই কথা কিভাবে বলছে, যা এখনও পর্যন্ত ডজন ডজন ইঞ্জিনিয়ার ধরতে পারেনি। ফারজানা আহমেদ দীর্ঘশ্বাস নিলেন। তার অহংকার তাকে আটকাচ্ছিল, কিন্তু পরিস্থিতি তার চেয়েও বড় হয়ে গিয়েছিল। মেনে নিলাম তোমার কথা ঠিক, তিনি ঠান্ডা স্বরে বললেন। তো এটাকে ঠিক কিভাবে করবে? আমান ঘাবড়ে না গিয়ে জবাব দিল, ইঞ্জিন ভাঙার দরকার নেই, আর সফটওয়্যার বদলানোরও নয়। এটা শুনে কিছু ইঞ্জিনিয়ারের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। আমান আরও বলল, শুধু কম্পনটাকে ভারসাম্যপূর্ণ করতে হবে। একটা ছোট্ট হারমোনিক ব্যালেন্সার। ছোট্ট। ফারজানা তীক্ষ্ণ স্বরে পুনরাবৃত্তি করলেন, তুমি বুঝছো তুমি কি বলছো? আমান পাশে রাখা স্ক্র্যাপ ট্রলির দিকে তাকালো। সে সেখান থেকে একটা গোল মতো মেটাল ডিস্ক তুলল, জং ধরা, সাধারণ মতো, এরকমই কিছু একটা।
সে বলল। এবার হলে ফিসফাস শুরু হয়ে গেল। একজন ইঞ্জিনিয়ার বলল, এ তো 1000-2000 টাকার পার্ট। ফারজানার মুখ রাগে লাল হয়ে গেল। তুমি বলতে চাও যে এই জঞ্জাল আমাদের 200 কোটির সমস্যা মিটিয়ে দেবে? আমানের গলা শান্ত ছিল। সবচেয়ে বড় সমস্যার সমাধান প্রায়ই সবচেয়ে ছোট হয় ম্যাডাম। কিছু লোক মাথা নাড়াতে লাগলো। কারোর কাছে এখন আর এটা মজা মনে হচ্ছিল না। ফারজানা কঠোরভাবে বললেন, ঠিক আছে, তোমার কাছে 2 ঘন্টার সময় আছে। যদি ইঞ্জিন ঠিক হয় তবে তিনি এক মুহূর্ত থামলেন। তোমাকে এখান থেকে বের করার কেউ থাকবে না। আমান বুঝে গেল এটা হুমকিও ছিল আর সুযোগও। কাজ শুরু হলো। আমান তার ভেজা জামা খুলল, হাতা গোটালো এবং ইঞ্জিনের কাছে ঝুঁকে পড়ল। তার হাত দ্রুত নয়, বরং আস্থার সাথে চলছিল। প্রত্যেকটা স্ক্রু খোলার সময় সে থামছিল, শুনছিল, অনুভব করছিল। ইঞ্জিনিয়াররা অবাক হয়ে দেখছিল, এই বাচ্চাটা এমনভাবে কাজ করছে যেন বছরের পর বছর ধরে এটাই করে আসছে। কেউ একজন ফিসফিস করল। সময় গড়িয়ে চলল। 30 মিনিট, 1 ঘন্টা। ফারজানা বারবার ঘড়ি দেখছিলেন। তার চোখে মুখে এখন রাগের চেয়েও অস্থিরতা বেশি ছিল। আমান ওই মেটেল ডিস্কটা সঠিক জায়গায় ফিট করল। তারপর ইঞ্জিনটাকে আবার সিল করল। সে তার হাতের তালু দিয়ে ইঞ্জিনটাকে হালকা চাপড় দিল, যেন কোনো অসুস্থ রোগীকে সাহস জোগাচ্ছে। তারপর সে চোখ বন্ধ করল। 1 মুহূর্তের জন্য হলে সব শান্ত ছিল। রেডি আছে, আমান বলল। এখন টেস্ট করুন। এখন প্রশ্ন শুধু ইঞ্জিনের ছিল না। এখন প্রশ্ন এটা ছিল যে সবার বিশ্বাস ভাঙবে না ইতিহাস তৈরি হবে। পুরো হল যেন নিঃশ্বাস পাটকে দাঁড়িয়েছিল। কারোর কথা বলার সাহস হচ্ছিল না। ইঞ্জিনিয়ারদের হাত কিবোর্ড থেকে সরে গিয়েছিল। ফারজানা আহমেদ সোজা দাঁড়িয়েছিলেন, চোখ ইঞ্জিনের উপর আটকে ছিল। তার মুখে এখন রাগ ছিল না, শুধু ভয় ছিল। ভয় এই কথার যে যদি এই ছেলেটা ঠিক প্রমাণিত হয় তবে তার বছরের পর বছরের অহংকার সবার সামনে ভেঙে যাবে। ইঞ্জিন স্টার্ট করা হোক, একজন ইঞ্জিনিয়ার নিচু গলায় জিজ্ঞেস করল। ফারজানা মাথা নাড়লেন। বোতাম টেপা হলো। ইঞ্জিন চালু হলো। আগের মতো চড়া ছড়ানো আওয়াজ ছিল না। এবার ধ্বনি গভীর ছিল, স্থির, যেন কারোর হৃৎস্পন্দন হঠাৎ সঠিক ছন্দে চলে এসেছে। 1 মিনিট কাটল, 2 মিনিট। স্ক্রিনে গ্রাফ স্থির ছিল, তাপমাত্রা স্বাভাবিক, ভাইব্রেশন নিয়ন্ত্রণে। 5 মিনিট। কিছু ইঞ্জিনিয়ার অজান্তেই একে অপরের দিকে তাকালো। তাদের চোখে প্রশ্ন ছিল, সত্যিই কি? 10 মিনিট। এতক্ষণে ইঞ্জিন প্রতিবার বন্ধ হয়ে যেত, কিন্তু এবার সেটা সমানে চলছিল। না কোনো লাল আলো, না সতর্কতা। ফারজানার আঙুলগুলো অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে গেল। 15 মিনিট। হলে কেউ একজন নিচু গলায় বলল, এ তো রেকর্ডের চেয়ে এগিয়ে গেছে। আমান চুপচাপ দাঁড়িয়েছিল। তার নজর স্ক্রিনে নয়, ইঞ্জিনের ওপর ছিল। সে শুধু শুনছিল। তার চোখ বন্ধ ছিল, যেন কোনো পুরনো বন্ধুর গলার আওয়াজ চিনতে পারছে। 20 মিনিট। এখন ইঞ্জিনের আওয়াজ আরও মসৃণ হয়ে গিয়েছিল, যেন সে নিজেও স্বস্তি পেয়েছে। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার ডেটা দেখল এবং প্রায় চেঁচিয়ে উঠল, ম্যাডাম, এফিসিয়েন্সি 96% স্থির আছে। এটা তো আগের চেয়ে ভালো চলছে। পুরো হল হঠাৎ কোলাহলে ভয়ে গেল। কেউ একজন হাততালি বাজালো, কেউ চেয়ার থেকে উঠে স্ক্রিনটা আবার দেখল। কিছু ইঞ্জিনিয়ারের চোখে আনন্দ ছিল, কিছুর চোখে লজ্জা। ফারজানা আহমেদ তখনও নীরব ছিলেন। তার মুখের রং বদলে গিয়েছিল। ইঞ্জিন 30 মিনিট পর্যন্ত না থেমে চলতে থাকল। স্টপ করুন, অবশেষে তিনি বললেন। ইঞ্জিন বন্ধ হলো। 1 মুহূর্তের নিস্তব্ধতা, তারপর করতালির গুঞ্জন। এটা কোনো আনুষ্ঠানিক হাততালি ছিল না, এটা স্বস্তির হাততালি ছিল, হারের পর পাওয়া জয়ের হাততালি। আমান ওখানেই দাঁড়িয়েছিল, যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে এসব সত্যি। একজন ইঞ্জিনিয়ার এগিয়ে এলো আর বলল, বাবা, এটা তুমি কিভাবে শিখলে? আমান মাথা নিচু করে নিল। শুনে, সে বলল, আর বুঝে। ফারজানা দীর্ঘশ্বাস নিলেন। সবার নজর এখন তার ওপরই ছিল। তিনি আমানের দিকে তাকালেন। প্রথমবার তার গলায় কঠোরতা ছিল না। তোমার নাম কি? আমান, সে বলল। সেই মুহূর্তটা শুধু একটা ইঞ্জিন ঠিক হওয়ার ছিল না, সেই মুহূর্তটা একটা বাচ্চার আবর্জনা থেকে উঠে ইতিহাস লেখার ছিল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। আসল পরিবর্তন তো এখন শুরু হতে চলেছিল। হাততালির আওয়াজ ধীরে ধীরে থেমে গেল, কিন্তু হলে ছড়িয়ে থাকা নিস্তব্ধতা এখন আর আগের মতো ছিল না। এই নিস্তব্ধতা বিস্ময়ের ছিল, স্বীকৃতির ছিল। ফারজানা আহমেদ তখনও ওখানেই দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ আগে পর্যন্ত যে মহিলা সবাইকে বকাবকি করছিলেন, তিনিই এখন শব্দ খুঁজছিলেন। তিনি আমানকে আপাদমস্তক দেখলেন। নোংরা জামাকাপড়, কালো হয়ে যাওয়া হাত, আর চোখে অদ্ভুত একটা ঔজ্জ্বল্য। তুমি লেখাপড়া করেছ? তিনি জিজ্ঞেস করলেন। আমান একটু ইতস্তত করল। ম্যাডাম, স্কুলে গিয়েছিলাম। 8ম শ্রেণী পর্যন্ত? কিছু ইঞ্জিনিয়ারের চোখ বড় বড় হয়ে গেল। 8ম? কারোর মুখ দিয়ে বেরিয়ে গেল। ফারজানা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তো এসব কিভাবে জানো? আমান প্রথমবার পুরো হলের দিকে তাকালো। তার গলায় এখন আর ভয় ছিল না। আমার বাবা মেকানিক ছিলেন। ছোটবেলা থেকে মেশিনের মধ্যে থেকেছি। তারপর ভাবাড়ি কুড়োতে কুড়োতেও যা ফেলে দেওয়া হয় সেটা বোঝার চেষ্টা করি।
হলে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। অনেক লোকের নিজেদের হাসি নিজেদের ব্যঙ্গ মনে করতে লাগল। ফারজানার চোখ নিচু হয়ে গেল। আজ যদি তুমি না থাকতে তবে এই প্রজেক্ট বন্ধ হয়ে যেত। এটা মেনে নেওয়া তার জন্য সহজ ছিল না, কিন্তু সত্য সামনে ছিল। তখনই বোর্ড মেম্বাররা ভেতরে এলেন। তাদের পুরো রিপোর্ট দেখানো হলো, লাইভ ডেটা, ইঞ্জিনের পারফরমেন্স, সবকিছু। একজন মেম্বার সরাসরি প্রশ্ন করলেন, এটা কে ঠিক করল? কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। তারপর একজন ইঞ্জিনিয়ার আমানের দিকে ইশারা করল, এই ছেলেটা। বোর্ড মেম্বাররা আমানকে দেখল, তারপর ফারজানাকে। তাদের চোখে প্রশ্ন ছিল। ফারজানা ভারী গলায় বললেন, হ্যাঁ ওই। সেই একটি শব্দে তার পুরো অহংকার ভেঙে গেল। সিদ্ধান্ত দ্রুত নেওয়া হলো। আমানকে কোম্পানির সাথে ট্রেনিং প্রোগ্রাম দেওয়া হলো। তার পড়াশোনা আবার শুরু করানোর দায়িত্ব কোম্পানি নিল, এবং সবচেয়ে জরুরি, সে সম্মান পেল। যখন আমান বাইরে বেরোলো, তখন প্রথমবার তার এমন মনে হলো যে লোকে তাকে দেখছে, শুধু তার দারিদ্র্য নয়, তার যোগ্যতা। ফারজানা আহমেদ পিছন থেকে এলেন। আমান, তিনি বললেন। সে দাঁড়ালো। আজ আমি শিখলাম যে ডিগ্রি মানুষকে বড় করে না, নজর আর শোনার ক্ষমতা বড় করে। আমান মাথা নিচু করে নিল। বাবা বলতেন, ম্যাডাম, মেশিন কখনো মিথ্যে বলে না। ফারজানা হালকা হাসলেন। কয়েক মাস কেটে গেল। এখন সেই প্ল্যান্ট আগের চেয়ে আলাদা ছিল। দেওয়ালে নতুন পোস্টার লাগানো ছিল, প্রত্যেক আওয়াজ গুরুত্ব রাখে। আমান এখন আর রোজ ভাঙাড়ি কুড়োতো না। সে সকালে পরিষ্কার জামাকাপড়ে আসত, হাতে নোটবুক থাকত। সে শিখছিল, পড়ছিল, আর সবচেয়ে বেশি শুনছিল। ইঞ্জিনিয়াররা এখন তার সাথে কথা বলতো, তার মতামত চাইত। একদিন ওই ইঞ্জিন আবার চালু হলো, এবার পুরো দুনিয়ার সামনে, এবং সেটা না থেমে, না ভয় পেয়ে চলল। ফারজানা আহমেদ পেছনে দাঁড়িয়েছিলেন। ভিড় হাততালি বাজাচ্ছিল। আমান ইঞ্জিনের দিকে তাকালো আর মনে মনে বলল, ধন্যবাদ। কারণ কখনো কখনো আবর্জনায় নয়, আমাদের চিন্তা ভাবনায় নোংরা থাকে, আর যখন সেটা পরিষ্কার হয়, তখন ভাঙাড়ি টোকানো লোকও ইতিহাস তৈরি করে দেয়। ইঞ্জিনের সেই ছন্দময় আওয়াজ এখন পুরো হলের মধ্যে এক জাদুর পরিবেশ তৈরি করেছিল। সবাই যখন হাততালিতে মগ্ন, আমান তখন ধীর পায়ে গেটের দিকে এগোচ্ছিল। তার কাজ শেষ। ফারজানা আহমেদ পেছন থেকে ডাক দিলেন, আমান, কোথায় যাচ্ছ? আমান ঘুরে দাঁড়ালো। তার মলিন পোশাকে তেলকালি মাখা, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে বলল, আমার বস্তাটা বাইরে পড়ে আছে ম্যাডাম, ওটা না নিয়ে গেলে আজ রাতে না খেয়ে থাকতে হবে। ফারজানা এগিয়ে এসে আমানের কাঁধে হাত রাখলেন। তার চোখে তখন আর সেই কঠোরতা নেই, আছে কৃতজ্ঞতা। তিনি বললেন, আজ থেকে তোমাকে আর পেটের খিদের জন্য ময়লা ঘাটতে হবে না। যে হাত ৩০০ কোটি টাকার সম্মান বাঁচাতে পারে, সেই হাতের জায়গা রাস্তায় নয়, এই ল্যাবে। সেদিন প্রমাণ হয়ে গিয়েছিল, হীরা কয়লার খনিতে পাওয়া যায় ঠিকই, কিন্তু জহুরির চোখ না থাকলে তা আবর্জনা ভেবে ফেলে দেওয়া হয়। আমান শুধু মেশিন ঠিক করেনি, সে সবার চোখে লাগানো অহংকারের চশমাটাও ভেঙে দিয়ে গিয়েছিল। আমাদের আশেপাশেও হয়তো এমন হাজারো আমান ঘুরে বেড়ায়, যাদের পোশাক দেখে আমরা বিচার করি, মেধা দেখে নয়। কে জানে, হয়তো আপনার একটু সহানুভূতির ছোঁয়ায় তারাও বদলে দিতে পারে পৃথিবীটা। গল্পটা আপনার হৃদয়ে একটুও জায়গা করে নিলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। আর জীবনের এমনই সব অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর মানুষের ভেতরের মানুষটাকে সম্মান করতে শিখুন। আল্লাহ হাফিজ।